হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2024 জানুয়ারি মাসের 20 তারিখ সকাল 11:15 থেকে তুমি কোশ্চেন পেপার হাতে পেতে চলেছ এবং 10:30-এর মধ্যে তোমার সেন্টারে তুমি রিপোর্ট করবে পৌঁছে গেছো। তো পরীক্ষার প্রস্তুতি পর্বে আমাদের নিরন্তর যে প্রচেষ্টা চলছে যে তুমি পরীক্ষার হলে গিয়ে 100% কমন পাবে এবং সত্যিই পাবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে তুমি 100% কমন পেলে এবং সব সঠিক অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি তোমার রয়েছে, তারপরেও সামান্য গুটি কয়েক ভুলের জন্য পরীক্ষা হল থেকে বিতাড়িত হতে পারো। একটা মর্মান্তিক খারাপ ঘটনা ঘটে যাবে। এটা সারা বছরের প্রচেষ্টা, প্রস্তুতি 100%, তারপরেও সামান্য ভুলের জন্য পরীক্ষা হল থেকে বিতাড়িত হলে দুঃখের শেষ থাকে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে 4টে পয়েন্ট রয়েছে, এই 4টে পয়েন্ট তোমাকে মেনটেন করতে হবে পরীক্ষার হলে ঢোকার পর। এবং পরীক্ষার হলে ঢোকার আগে থেকে তোমাকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে কি আমি যা পড়ে এসেছি তার সব কিছুই কমন পাবো, এবং যদি দুটো একটা কোশ্চেন আমার কাছে মনে হয় যে একটু কঠিন লাগছে বা হবে কি হবে না সন্দেহ রয়েছে, আমি ঠান্ডা মাথায় সেগুলোকে সলভ করার চেষ্টা করব, অবশ্যই সলভ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সামান্যতম ভুল বা এমন কোনো ঘটনা যেটা তুমি না বুঝেই করে ফেলতে পারো, তার জন্য তোমাকে পরীক্ষার হল থেকে বাইরে বের করে দেওয়া হতে পারে। তো সেটাকে তোমার জেনে রাখতে হবে। তো তুমি ভীষণ মনোযোগ সহকারে বিষয়গুলোকে শুনে নেবে, বুঝে নেবে এবং পারলে নোট করে রেখে দেবে। এবং আজকের পর থেকে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত এগুলোকে ভাববে যে আমি এগুলো কোনোভাবেই করব না, কোনোভাবেই করব না। কেন করবে? ওই সমস্যাগুলি যাতে তোমার পরীক্ষার হল থেকে বিতাড়িত হওয়ার একটা সম্ভাবনা থাকে, করা যাবে না। তুমি মক টেস্ট দিচ্ছ aribu.in ওয়েবসাইট থেকে, প্রায় 24 আর 3 27টা পরীক্ষা তুমি দিয়ে দিচ্ছ। 27টা পরীক্ষার মধ্যে যা যা পেয়েছো, যা যা শিখেছো বা সেখান থেকে ভুল ত্রুটি যা সংশোধন করেছো, পরীক্ষার হলে গিয়ে তোমার কাছে আর একটা প্রশ্নও বা একটা সমস্যাও তোমার কাছে অজানা থাকবে না। অনেক রকমের সমস্যা হয় যেগুলো মক টেস্ট দিতে গিয়ে তোমার রেকটিফিকেশন হচ্ছে, ডায়েরি মেনটেন করছো। তো আরও যে প্রবলেমগুলো আসতে পারে, নিজের অজান্তে আসতে পারে, সে বিষয়ে আজকে আমি তোমাদের কথা বলবো। নাম্বার ওয়ান, তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার আধার কার্ডের জেরক্স, এই দুটি যদি তোমার কাছে না থাকে তুমি হাজার চেষ্টা করেও পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবে না। বলবে আমি ভুলে গেছি, আমার বাবা আনতে গেছেন, আমি পরীক্ষা দিতে থাকি। হয়তোবা সেটাও মেনে নেবেন না। তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে করতে হবে প্রথম থেকে অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি 6-7 কপি জেরক্স করতে বলেছি। 1 কপি তুমি যে প্যান্ট পরে পরীক্ষা দিতে যাবে সেই প্যান্টের পকেটে আজকে রাতেই রেখে দাও। যে ব্যাগটা নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে সেই ব্যাগের চেনে একটা রেখে দাও। যে পেন্সিল বক্সটা তুমি সঙ্গে নিয়ে যাবে, ওখানে যাবার পরে তুমি বক্সটা রাখতে পারবে না, কিন্তু সেই বক্সের মধ্যে একটা জেরক্স রেখে দাও। যদি তুমি যাওয়ার দিন ভুলেও যাও, তাও কোনো না কোনো একটা কপি তোমার কাছে থাকবে। তোমার মা কিংবা বাবা কিংবা তোমার সঙ্গে যিনি যাবেন, দাদা হোক কাকা হোক, যিনি যাবেন তিনি সঙ্গে একটা ব্যাগ নিয়ে যাবেন। সেই ব্যাগের মধ্যে 1 কপি রেখে দাও। কি রাখবে? অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডের জেরক্স। আধার কার্ডের জেরক্স অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, লাগুক বা না লাগুক, লাগবে। যদি মনে করো যে নাও লাগতে পারে কিন্তু মনে করবে না, আধার কার্ডের জেরক্স তুমি সঙ্গে রাখবে। তাহলে যেখানে যেখানে রাখতে বলছি এইখানে রেখে দাও, এক্ষুনি রেখে দাও। তোমার কাছে অলরেডি 6 থেকে 7 কপি জেরক্স রয়েছে, এক্ষুনি তুমি এই জায়গাগুলোতে রেখে দেবে। এটা ছাড়া কোনোভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেবে না, দেবে না, দেবে না। নাম্বার 1 আমরা দেখে নিলাম অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড। নাম্বার 2, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 100% এখানে তোমাকে সতর্ক থাকতে হবে। বিষয়টা কি? পরীক্ষার হলে
তুমি কাউকে কিছু বলে দেবে না। তোমার পাশে, ডান পাশে বা বাম পাশে, যে পাশেই হোক, তোমার সামনে, তোমার পেছনে তোমার পরিচিত বন্ধু পড়ে গেছে, সে তোমাকে বলছে যে এই আমাকে এই 22 দাগের প্রশ্নের উত্তরটা কী হবে রে, এ না বি না সি? তুমি তাকে বলবে না যে বি হবে না সি হবে। কেন? কি হয়, একটুখানি সামনে জিজ্ঞেস করেছে, বা পাশে যে বসে আছে সে বললো এই 22-এরটা কত করেছিস, একটু বলে দিলে হতো যে এইভাবে আসতে বলে দিতে ডি। এই পাশে যে বসেছে বলে 76 দাগেরটা কী রে, এ হবে না? হ্যাঁ হ্যাঁ এই হবে। এই যে একটু বলে দিলে কি হয়, সে তো তোমার নম্বর কেটে নিচ্ছে না। একটু হেল্প করলে কি হয়? করবে না। 100% মানে সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিতাড়িত হওয়ার জন্য 100% সম্ভাবনা থাকে এই কাজটা করলে। যেমন তুমি সামনে কাউকে, পাশে বা পেছনে কাউকে বলবে না, তেমন কারোর কাছে বলবে না এই এই ওই 52 দাগেরটা কত রে। বলবে না কাউকে, না পারলে নিজে চেষ্টা করো। কারোর কাছে শুনবে না, কাউকে উত্তর জিজ্ঞেস করলে বলবে না, কারোর দিকে তাকাবে না। পরীক্ষা দেবে নিজের দিকে তাকিয়ে। ও কি করছে, ও তোর কত দূর চলছে। করবে না, কি লাভ? 1:30-এর পরে সব হবে। 11:15 থেকে 1:30 পর্যন্ত কিচ্ছু হবে না। চোখ দরকার হয়, দেখেছো যে কিছু কিছু প্রাণী, ঘোড়া বা কিছু কিছু প্রাণীকে কনসেন্ট্রেশন যাতে এদিক ওদিক না যায়, শুধু একই দিকে ফোকাসটা একই দিকে রাখতে হয়, তার জন্য চোখের এখানে ঢাকনা দেওয়া থাকে এইভাবে। কি হলো, সাইডে কি হচ্ছে দেখতে পাচ্ছি না আমি, এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে এখানে একটা হাত নড়ছে, 1 আঙুল, 2 আঙুল, 3 আঙুল, 4 আঙুল, আমার চোখের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 আঙুল। আর যদি এইরকম ঢাকা থাকতো তাহলে এখানে এবার এইভাবে ঢাকা রয়েছে, এখানে 1 আঙুল না 2 আঙুল আমি দেখতে পাচ্ছি না। তাই কনসেন্ট্রেশনটাকে একই দিকে ফোকাস করার জন্য এইভাবে ঢাকনা দেওয়া থাকে। তুমিও পরীক্ষার হলে ঢাকনা দিয়ে নাও এইভাবে। কি দিয়ে? কোনো কিছু দিয়ে তো দিতে পারবে না, এমনি দিয়ে রাখো। এই দিকে কি হচ্ছে, কত দাগ চলছে, এই তোর কত দূর, তোর কি শেষ হলো, পিছনে ফিরে বললে এই আমার কিন্তু শেষ। কোনোটাই করা যাবে না। 2 ঘন্টা 15 মিনিট শুধু তোমার ধ্যান জ্ঞান, তোমার কোশ্চেন পেপার আর তোমার ওএমআর শিট আর তোমার হাতের পেন, এই হচ্ছে তোমার ধ্যান জ্ঞান। মাঝে মাঝে জল, মাঝে মাঝে জল। আচ্ছা, আগামী সোমবার থেকে শুক্রবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 5 দিন, এই 5 দিন তোমাদের জন্য স্পেশাল ক্লাসের আয়োজন করা হবে, স্পেশাল ডে হবে। পরীক্ষার দিনটা তোমার ঠিক যেভাবে কাটবে, ওই 5 দিনেও তোমাদের ঠিক সেইভাবে কাটবে। মজাদার একটা রুটিন আমি তৈরি করেছি তোমাদের জন্য, সেটা আমি সোমবারেই তোমাদের জানাবো, বা শুক্রবারে এই রবিবারেও জানিয়ে দিতে পারি। একদম চমৎকার একটা রুটিন করা হয়েছে, অপেক্ষায় থাকো। প্রতিদিন নতুন নতুন চমক আসবে তোমাদের পরীক্ষার দিন পর্যন্ত। আচ্ছা, এবার যেটা বললাম যে কারো কাছে শুনবে না, কাউকে কিছু বলবে না, ওই 2 ঘন্টা 15 মিনিট ফোকাস থাকবে তোমার খাতার দিকে, তাহলে তুমি বিতাড়িত হবে না। আর যাই হোক না কেন, তোমাকে পরীক্ষার হল থেকে বের করে দেবেন না। তুমি যদি চুপচাপ শান্তভাবে পরীক্ষা দাও, তাহলে তোমার একটা প্রবলেম হয়েছে, একটা প্রশ্নে তোমার প্রবলেম হয়েছে, ন্যাচারালি 90% চেষ্টা করবে, 90% কি, তুমি 95% চেষ্টা করবে যে ইনভিজিলেটরের কাছে প্রশ্নটা সম্পর্কে কিছু জিজ্ঞেস না করার। কীরকম কথা এ স্যার, প্রশ্নটা বেঁধে গেছে, বুঝতে পারছি না, একটু ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে নিই না, তাহলে উনি বুঝিয়ে দিলে বুঝতে পারতাম। আমি বলছি করবে না, করবে না, অন্তত প্রথম 1.5 ঘন্টার মধ্যে তো করবেই না। কেন? কারণ তুমি চেষ্টা করবে ওই যেটা তোমার কনফিউশন হচ্ছে ওটাকে বারবার পড়ে বোঝার, বুঝে অ্যান্সার করার। নিতান্তই যদি ভাষাগত কারণে বুঝতে না পারো, 1.5 ঘন্টা পরে স্যারকে একটু ফাঁকা সময় বলবে, স্যার তুমি যদি এদিক ওদিক না তাকাও, কোনো কিছু না করে এক মনে পরীক্ষা দাও, তাহলে স্যার তোমাকে লক্ষ্য করবেন এবং স্যারকে যদি বলো, স্যার কাইন্ডলি একটু আমাকে একটু হেল্প করবেন, কথা বলাটা তোমার নম্রভাবে বলতে হবে, স্যার কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন,
দিয়ে বলে না না কোনো হেল্প টেল্প করতে হবে না স্যার, কোনো উত্তর বলতে হবে না স্যার, একটুখানি একটা জিনিস একটু দেখাবো। তখন কিন্তু স্যার তোমাকে এসে বলে কি বলো স্যার, এই যে প্রশ্নটা আছে এর ভাষাটা বুঝতে পারছি না, আমাকে উত্তর বলতে হবে না স্যার, ভাষাটা বুঝতে পারছি না। তোমাকে হেল্প করবেন, অবশ্যই হেল্প করবেন, কিন্তু তুমি এদিক ওদিক তাকাচ্ছ, পারছো না, এই তুই কি পেরেছিস, তুই পেরেছিস, তুই পেরেছিস, এই প্রশ্নের উত্তর আমার করতেই হবে, না করলে আমার হবে না। তাহলে কি হলো, স্যারের হেল্পটাও পেলে না, ওই যে কথা বললেছিলে যেটা স্যারের কাছ থেকে হেল্পটা পেতে সেটাও পেলে না, প্লাস পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো, ওই মার্কশিটটা কেড়ে নেওয়া হলো, অথবা অন্য ঘরে নিয়ে একা একা বসিয়ে দিলেন। মাথায় একটা আলাদা প্রেশার চলে আসলো, যে কটা পারতে তার মধ্যে 12টা 13টা পারবে না। তখন কোনো রকম কোনো মাথায় যদি অন্য চিন্তা আসে, তোমার পরীক্ষা খারাপ হবেই হবে। পরীক্ষার সময় মাথা থাকবে ঠান্ডা, কুল ব্রেনে পরীক্ষা দিতে হবে। তাই যদি কখনো জিজ্ঞেস করতেই হয় 1.5 ঘন্টা পরে জিজ্ঞেস করো, চেষ্টা করো নিজে পারার। কেন বলছি এ কথা, কারণ আমি তোমাদেরকে সারা বছর ধরে যা করিয়েছি সেই চিন্তাভাবনার মধ্যেই আছে ওই প্রশ্নটা, একটু চিন্তা করলেই পারবে। অন্তত 30টা মক টেস্ট হলো, যেখানে 27টা হলো aribu.in ওয়েবসাইট থেকে, সেই মক টেস্টগুলোর মধ্যে আইডিয়াটা আছে। বা তোমার যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, প্রথম থেকেই বুঝতে পারছো যে একটা অঙ্ক একটু কঠিন দেখলাম, আমার কেমন যেন একটু টেনশন হচ্ছে যে আমি কি পারবো, এটাও তো তোমার মক টেস্টে হয়ে গেছে। অতএব তোমাকে তো ডায়েরিতে মেনটেন করেছো তুমি, যে আমার যদি এরকম 1টা 2টো 3টে অঙ্ক না পারি, ঠিক আছে ওই 3টে গোল দিয়ে রাখলাম, আমি পারবো, আমি জানি আমি পরীক্ষার শেষে ওটা পারবোই, মিলে যাবে আমার, নো টেনশন, কুল ব্রেন, পারবো তো আমি। আমি টেনশন করছি ওই 3টে পারবো না, তাহলে কি হবে, তাহলে কি হবে, যেই ব্রেনটা ডাইভার্টেড হয়ে গেল, তোমার 3টে তো পারবেই না, সঙ্গে আরো 3 3কে 9টা পারবে না, 9 আর 3 12টা তুমি পারলে না। পরীক্ষার হলটাকে মেনটেন করতে হবে। আমি কন্টিনিউয়াসলি প্রতিদিনই তোমাদের বলতে থাকবো পরীক্ষার হলে 2 ঘন্টাকে কিভাবে মেনটেন করবে। তার মধ্যে আজকে যে পয়েন্ট সেটা হচ্ছে কোন কাজগুলো করলে তোমাকে বিতাড়িত হতে হতে পারে। এবার চলে আসবো যে কাজটা অনভিপ্রেত, তোমরা করবে না আমি জানি, তারপরেও সাবধান করে দেওয়া। কখনো কারোর মাথায় আসতে পারে দুটো সূত্র হোক, বা একটা ছোট্ট একটা ছক আছে, যে ছকটা হলে আমার 10 15টা 20টা অঙ্ক, বা 100টা সংখ্যার যে ছক আছে, বা কয়েকটা সূত্র, এই সূত্রটা মনে থাকে না, এরকম কোনো কিছু কোনো কাগজে বা কোথাও হাতে কাগজে কোনো জায়গায়, বা পকেটের মধ্যে কিছুর মধ্যে লেখা রয়েছে, বা বেঞ্চে গিয়ে লিখে নেওয়া, বা কোনো কিছুতে লিখে রাখা, পরে সেটা থেকে দেখে এই সূত্রটা, যেমন 25 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে শেষ যোগ শুরু ইনটু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা বাই 2, এই যে সূত্রটা, এটা আমার মনে থাকে না, এটাকে কোনো একটা জায়গায় লিখে নিলে পেরে যাব। এখনই 10 বার 20 বার 30 বার পড়ো, না দেখে সূত্রটাকে 20 বার লেখো, মনে থেকে যাবে। ওই কাজটা ভুলেও করো না। যদিও 2টো প্রশ্ন বা 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন না পারলে 5টা তোমার হতো, ওই কাজটা করলে কিন্তু একেবারেই তোমার ফেল হবেই হবে, তাড়িয়ে দেবেন ইনভিজিলেটর পরীক্ষার হল থেকে। সাবধান সাবধান সাবধান। ওই কাজটা ভুলেও করবে না। আমার হাতের মধ্যে একটু লেখা থাকছে, এখানে কে দেখতে যাচ্ছে, থাক, এরকম হাতের মধ্যে ওটা লেখা রয়েছে আর তুমি দেখছো, ইনভিজিলেটর যদি দেখে নেন, দেখো তোমার মাইন্ডটা চুরির মাইন্ড হয়ে যাবে। হাতে আমার লেখা আছে, তোমার মাইন্ডের তখন একটা অন্যরকম ক্রিয়া করবে, যে ওটাকে আমার দেখতে হবে। অরিজিনালি অঙ্কটা তুমি পারতে, সেই জায়গাটার থেকে তুমি বিচ্যুত হয়ে যাচ্ছ, ওইটা আমার দেখতে হবে, ওইটা দেখতে হবে। আর ওইটা দেখতে হবে স্যার কোথায়, আমি দেখবো, স্যার যেন দেখতে না পারেন। এই করতে 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 তোমার কিন্তু অরিজিনাল পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। আর ওইটা দেখতে গিয়ে পেছনেই স্যার দাঁড়ানো, তুমি খেয়াল করনি, এই কিরে হাতে সূত্র লেখা, এই যাও, ক্যান্সেল তোমার পরীক্ষা। ভুলেও এই কাজ করবে না, সাবধান কিন্তু। নাম্বার 4 যেটা, বারবার ইনভিজিলেটরকে ডিস্টার্ব করা বিভিন্নভাবে। বারবার বলা, স্যার আমার এই প্রশ্নটা পারছি না, একটু দেখে দেন স্যার, এই প্রশ্নটার উত্তর কি হবে স্যার, একটু স্যার একটা বলেন না স্যার, স্যার একটু হেল্প করেন স্যার, স্যার একটুখানি, বারংবার তাকে ডিস্টার্ব করা। স্যার আমি টয়লেটে যাব, আবার কিছুক্ষণ পরে স্যার আমার 2টো প্রশ্ন হচ্ছে না। যে কোনোভাবেই হোক বারংবার ডিস্টার্ব, কোনো রকম ডিস্টার্ব করবে না।
যদি করো, রেগে গিয়ে তোমাকে অন্য ঘরে নিয়ে যাওয়া বা তোমাকে বিতাড়িত করা, যে কোনো কিছু হতে পারে, একটা মাইন্ডের উপর প্রেশার চলে আসতে পারে। কোনো রকম কোনো ডিস্টার্ব কাউকে করবে না। শুরু থেকে 11:15 থেকে বাংলা গল্পগুলো প্রথমে দেখে নেবে 80টা কোশ্চেন আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, দেখবে যে তোমার যে কোশ্চেন পেপারটা পেয়েছো সেটা তোমার বাংলা ভাষায় সিলেক্ট করা ছিল, বাংলায় এসেছে কিনা। তারপরে তুমি দেখবে যে তোমার বুকলেট নম্বর দেওয়া আছে কিনা, 7টা ডিজিট আছে কিনা। ওএমআর শিটের সাথে তোমার যে এ আর এ মিলছে কিনা। ওএমআর শিটের প্রথমে এ আছে, তোমারটাও এ আছে, পি আছে, তোমারটাও পি আছে, মিললো কিনা। এগুলো হয়ে গেল। সাথে সাথে কোশ্চেন পেপার খুলে তুমি বাংলা প্রশ্নটাকে পড়ে নাও, মানে অনুচ্ছেদগুলোকে একবার রিডিং পড়ে নাও। তাড়াহুড়ো করে না, 15 মিনিটের 4টে অনুচ্ছেদ পড়া যায়। পড়ে নেবে ঠান্ডা মাথায়, পড়ে নিলে অনুচ্ছেদ 4টে পড়ে নিয়ে জাস্ট 20 সেকেন্ড ভাবলে যে কি পড়লাম, 4টে অনুচ্ছেদ। অনুচ্ছেদ সম্পর্কে একটা আইডিয়া চলে আসলো। একটা এসেছে ভ্রমণ থেকে, একটা এসেছে ঐতিহাসিক থেকে, একটা এসেছে বিজ্ঞান থেকে, আর একটা এসেছে ফলমূল সম্পর্কে ধারণা বা ফুল সম্পর্কে ধারণা বা কোনো গাছগাছালি সম্পর্কে ধারণা। এই 4টে এসেছে, তো 4টে মোটামুটি পড়ে নিয়েছি, ব্যাস। পরে আবার পড়ে উত্তর করব। এবার তুমি চলে আসলে ফিগারগুলোকে একবার রাউন্ড আপ করে গেলে যে এই ফিগারগুলো, এতে তোমার 15 মিনিট কেটে যাবে। 11:30 বা 32 বা 33 থেকে তুমি পরীক্ষা দেওয়া শুরু করলে। কিভাবে দেবে সেটা আমি আগেও শিখিয়েছি, পরেও শেখাবো, পরীক্ষার দিন সকালেও শেখাবো। এইবার তুমি পরীক্ষা দিতে শুরু করবে যখন, কনসেন্ট্রেশন একদম আরও সুদৃঢ় করার জন্য সোজা হয়ে বসে চোখ বন্ধ করে চোখটাকে ঢেকে নিয়ে আরও 3বার শ্বাস নিয়ে নিলে, চোখ ঢাকা থাকলো, 3বার যখন শ্বাসটা নিয়ে নিলে অক্সিজেনের ঘাটতি আর থাকলো না, টেনশন ফ্রি হয়ে গেলে, এক ঢোক জল খেয়ে নিলে, এবার পরীক্ষায় মন দিলে। স্যারের দিকেও তাকাবে না, ডানে বামে কোনো দিকে তাকাবে না, কন্টিনিউয়াস তুমি তোমার কাজ করে গেলে। হাতে কালো পেন থাকবে, আর যে 8টা 10টা পেন সেটা বান্ডিল করা আছে, সেটা তোমার ওএমআর শিটের উপরে ভাঁজ করা অবস্থায় তার উপরে পেপার ওয়েট হিসেবে রেখে দেওয়া আছে। তুমি তোমার নিজের মতো অঙ্ক করছো বা ফিগার করছো। ফিগারে যে 5টা নিয়ম আমি শিখিয়ে দিয়েছি, যেগুলোতে উত্তর তোমাকে 6টাতে 1:2 = 3:4, এটা আমি আগের দিন বলিনি, ওটাও উত্তরপত্র নিজে তৈরি করে নাও, তার সাথে তোমার উত্তরের সাথে মিলিয়ে দেখো হুবহু মিল কোথায় হচ্ছে। এইভাবে তুমি পরীক্ষা দিতে শুরু করে দাও। 1.5 ঘন্টা হয়ে গেল, তোমার পুরো কোশ্চেন পেপার একদম রাউন্ড আপ হয়ে গেল যে হ্যাঁ 52D 53C এটা 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 80তে 80A হয়ে গেছে পুরো, ব্যাস। এবার তুমি কি করবে, এবার তুমি একটা প্রশ্ন পারিনি স্যার, একটু কাইন্ডলি হেল্প। এবার তোমার একটু মানে রেস্ট নেওয়ার টাইম 5 মিনিট। স্যার বলছি কি, আমি না একটা অঙ্কের ভাষাটা বুঝতে পারিনি, এমনি অঙ্কটা হয়তো পারবো কিন্তু একটা ভাষাগত একটু মানে অসুবিধা হচ্ছে, একটু স্যার কাইন্ডলি দেখবেন যে আমি অঙ্কটা পড়ছি। স্যার এই দেখুন এই অঙ্কটা। তখন স্যার তোমাকে বুঝিয়ে দেবেন যে পারস্পরিকের সমষ্টি। আচ্ছা তুমি এক কাজ করো, ওই পারস্পরিক মানে অনন্যক ধরে নাও, দেখো মিলে যাবে। এই তোমার কিন্তু হয়ে গেল, অনন্যকটা তোমার জানা আছে, পারস্পরিকটা জানা নেই। আবার দেখা গেল যে এরকম সমস্যা তো হয়েছে অতীতে। আবার আসলো কি, আসলো যে অভাজ্য গুণনীয়ক কোনটি। অভাজ্য গুণনীয়ক এবার কিরকম জিনিস। তখন স্যার তোমাকে একটু বুঝিয়ে দিলেন, অ্যাকচুয়ালি ওটা অভাজ্য গুণনীয়ক বলতে মৌলিক উৎপাদক। তুমি জানো তো? হ্যাঁ স্যার, পারবো। অঙ্কটা কিন্তু তোমাকে বললেন না, ভাষাগত ত্রুটিটা বুঝিয়ে দিলেন। বাংলার মধ্যেও কোনো একটা জায়গায় একটু প্রবলেম রয়েছে গ্রামারের দিক থেকে, যে ক্রিয়ার কাল নিরূপণ করো। স্যার এই যে ক্রিয়ার কাল নিরূপণ করা, স্যার নিরূপণ করা মানে কি ক্রিয়ার কাল কোনটা সেটা লিখবো এখানে? হ্যাঁ ওটা লেখো। তোমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ 1.5 ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ ফোকাসটা নিজের 100% ফোকাস রাখার চেষ্টা করো। শুধু জল খাওয়া বাদ দিয়ে অন্যদিকে তাকাবে না। পাশে যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, যদি পাশে গাছগাছালি পড়ে যাচ্ছে, বোম ফুটছে, তাও তুমি সেদিকে তাকাবে না। পরীক্ষার দিকে তোমার নজর থাকবে। আর এটা তুমি পারবে, কারণ তুমি প্রতিদিন, এখনো পর্যন্ত প্রতিদিন 10 থেকে 15 বার তুমি ওম ক্রিয়া করে তোমার কনসেন্ট্রেশনকে এক জায়গায় নিচ্ছ। পরীক্ষা যত এগিয়ে আসবে, যত তোমার মন খারাপ হবে, যত তোমার ভয় লাগবে, যা কিছু হবে, যখন যা কিছু খারাপ কিছু দেখবে, সঙ্গে সঙ্গে সিট দ্বারা সোজা করে জোরে জোরে শ্বাস নিয়ে ওম করা শুরু করবে। জীবনের যত বিপদ আছে সব থেকে তুমি রেহাই পেয়ে যাবে। তাহলে
পরীক্ষার হলে 4টে ভুল করলে তোমার বিতাড়িত হওয়ার সম্ভাবনা ছিল, সেটা তো আর হবে না। তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। 100% তুমি কমন পাবে। মনে করো আমি বারংবার বলছি 100% কমন পাবে, একটা কোশ্চেন কমন পেলেই না, কি এসে যায়? ওই 99% পারার জন্য 1% তোমার এমনিই হয়ে যাবে। দেবে গাড়ি যখন জোরে চলে না, তখন লাস্টের 10 মিটার বা 20 মিটার এমনি ইঞ্জিন থামার পরে এমনিই চলতে থাকে এইভাবে। আর যদি দাঁড়ানো গাড়ি হয় তাহলে 1 মিটারও যায় না সে। তোমার গতি যদি 79টা যদি হয়, 79টার গতিতে লাস্টে একটা তোমার হয়ে যাবে। আর যদি তুমি 52 দাগে বা 42 দাগে থেমে যাও, তাহলে পরের দূরত্ব আর অতিক্রমই করতে পারবে না, কোথাও থামবে না, এগিয়ে যাবে ওই গতিতেই, লাস্টের দুটো মিলে যাবে। একটা একেবারেই আনকমন, এই অঙ্ক কোনোদিন আমাদের 10,000 অঙ্কের মধ্যেও নেই, আমি কোনোদিন তোমাদের করাইনি, আমার কোনো বইয়ের মধ্যে সেটা নেই। কোনো অসুবিধা নেই। কি হয়েছে? একটা অঙ্ক না কমন আসলে কি হয়? মানসিক জোরে ওইটা পেরে যাবে তুমি। অনেকেই আমার বলছে, স্যার ওই অঙ্কটা জানেন তো আমি আইডিয়া করে নিচ্ছি, এইটা করলেই বোধহয় হবে। হয়ে গেছে, হয়ে যায়। হয়ে যাবে। তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য, তুমি জীবনে অনেক বড় হতে পারবে। সাহা ইনস্টিটিউট এই শুভকামনাই করছে। দেখা হবে আবার পরে।